ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। তো প্রথমে আছে নিউ দিল্লি। তো নিউ দিল্লি হচ্ছে তোমার এখানটায়, মানে এই যে ভাঁজটা থেকে একটু দূরে এখানে এই যে 2 নম্বর লেখা, এটা হচ্ছে দিল্লি, মানে ওই নিউ দিল্লি, এটাই দেখালে হবে। তারপরে 2 নম্বরে আছে থর মরুভূমি। থর মরুভূমি হচ্ছে এই যে জয়পুর রাজস্থান, এইটা দেখাবে, এই পোর্শনটা হচ্ছে থর মরুভূমি। 3 দিয়েছে গোদাবরী নদী। এই যে গোদাবরী নদী হচ্ছে এইটা, মানে এইখান থেকে এই যে একটা ভাঁজ আছে, এইখান থেকে বেরিয়ে আসছে, এইটা হচ্ছে গোদাবরী নদী। এই গোদাবরী নদী লেখা রয়েছে। তারপরে আছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল হচ্ছে তোমার এই পোর্শনটা এইখানে হবে, এই যে এইটা হচ্ছে করমণ্ডল উপকূল। এইভাবে এরকম একটা নির্দেশিকা করে সেখানে এইভাবে যেরকম চিহ্ন দিয়েছে ওইভাবে দেখাবে, এটা করমণ্ডল উপকূল। তারপরে আছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। চেরাপুঞ্জি মানে তোমার এইখানটায় দেখালে হবে, এটা হচ্ছে তোমার ওই আগরতলা, মানে আসাম, এই মেঘালয় চেরাপুঞ্জি, এইখানটা এইটা দেখালে হবে চেরাপুঞ্জি বৃষ্টিপাতযুক্ত, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের। পরে আছে কলকাতা। কলকাতা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের একদম এইখান থেকে এই যে এটা হলো কলকাতা, এই এলাকাটা সুন্দরবন, আর এটা হচ্ছে কলকাতা। তাহলে এটা হচ্ছে কলকাতা, এই হয়ে গেল দিল্লি, এই গোদাবরী নদী, এইখানটায় রয়েছে তোমার করমণ্ডল উপকূল, আর এইটাকে এখানে দেখাচ্ছে চেরাপুঞ্জি, আর এই হলো কলকাতা। এবার 2 দাগে আসি। 2 দাগের আইতে দিয়েছে উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় নিরক্ষরেখা দ্বারা। 2 বলেছে মূল মধ্যরেখা লন্ডন শহরেও পতিয়ে গেছে। 3 বলেছে ভারতের প্রমাণ নির্ণায়ক দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়। 5 কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ 51%। 6 সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসার কম হয়। 7 অ্যাসিড বৃষ্টির ফলে জলে মিশে সালফার ডাইঅক্সাইড। 8 অপ্রচলিত শক্তির উৎস জোয়ার ভাটা। 9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। গডরিন অস্টিনটা কিন্তু কারাকোরাম, যদি ওটা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কিন্তু ওটা কারাকোরাম পর্বতের, এটা বলেছে হিমালয়ের, তাহলে কাঞ্চনজঙ্ঘা। 10 সিংকোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। 11 নবীন পলিমাটিকে খাদার বলা হয়। 12 তুমি সুন্দরবন অঞ্চল বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? লবণাম্ব উদ্ভিদ। 13 বলেছে কোন মাটিতে তুলো চাষ ভালো হয়? কালো মাটিতে। 14 আখ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। 15 পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলনে। 16 মানচিত্রের অপরিহার্য একক নির্দেশিকা। 17 পশ্চিমবঙ্গ ছাড়া ভারতে আর কোন রাজ্যের প্রধান ভাষা? বাংলা। ত্রিপুরা। 18 সাইলেন্স বোর্ড লাগানো থাকে হাসপাতালে। 3 এতে আছে বিবৃতিগুলো শুদ্ধ অশুদ্ধ বলতে হবে। আইতে বলেছে সমস্ত অক্ষরেখার মান সমান অশুদ্ধ। 2 পর্বত মালভূমি সমভূমি নদ নদী একত্রে দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে শুদ্ধ। 3 দিয়েছে এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় শুদ্ধ। 4 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 49% অশুদ্ধ। বিতে আছে শূন্যস্থান পূরণ করো। আই ভারতের কফি পাত্র হলো কর্ণাটক লিখবে। 2 দিয়েছে মানুষ এবং অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত 65 ডেসিবেলের বেশি শব্দে। 3 বলেছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জির মৌসিনরাম। 4 মৌসুমী শব্দটির অর্থ হচ্ছে ঋতু। সি এর আইতে আছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। 2 প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম কার্বন ডাইঅক্সাইড। 3 বলেছে কয়াল কি? মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে কয়াল বলা হয়। 4 পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলা হয়? ওজোন স্তরকে। ডিতে দিয়েছে স্তম্ভ মেলানো। আইতে তুষারপাত হবে। বি অধক্ষেপণ। 2 আছে নর্মদা হবে। ডি অমরকণ্টক। 3 জাতীয় উদ্যান। এ কাজিরাঙা। আর 4 গারো হবে। সি মেঘালয়। 4 আছে, 4 যে কোনো 4টে করতে বলেছে। 4 আইতে দিয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। 2 দিয়েছে শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। শব্দ দূষণের ফলে 4টে রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ।
এছাড়া পেশির উত্তেজনা, স্নায়ু দুর্বলতা, হজমের সমস্যা, পাকস্থলী রোগ এগুলো আছে। তো যে কোনো চারটে লিখে দেবে। 3 বলেছে পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে? 179টি, আর দ্রাঘিমা রেখা 360টি। 4 দিয়েছে সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান এবং জীবিকা সম্পর্কে লেখো। সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, আর এদের জীবিকা হচ্ছে এরা কৃষি এবং শিল্প শ্রমিক, কৃষিজীবী এবং শিল্প শ্রমিক। 5 দিয়েছে নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকেই বলা হয় নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। 5 আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। অথবাতে বলেছে, অথবা নেই। তারপরে 2 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে লেখো। আবর্তন গতির ফলাফল হচ্ছে, আমরা জানি আবর্তন গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়, আর বিপরীত অন্ধকারাচ্ছন্ন অংশে রাত হয়। দিন ও রাত্রির যে পর্যায়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ছায়াবৃত্ত, উষা, প্রভাত, মধ্যাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি। ছায়াবৃত্ত হচ্ছে পৃথিবীতে সর্বদাই 2টি অংশ দেখা যায়, আলোকিত আর অন্ধকারাচ্ছন্ন। আলোকিত এবং অন্ধকারাচ্ছন্ন অংশদ্বয় যে বৃত্তাকার সীমারেখায় পরস্পর মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে, এটি আলোকবৃত্ত নামে পরিচিত। 2 হচ্ছে উষা, সূর্যোদয়ের ঠিক আগে যে সময়টিতে পূর্ব আকাশে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে। 3 হলো প্রভাত, পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে সবেমাত্র আলোকিত অংশে প্রবেশ করলে দিনের সেই পর্যায়টিকে অথবা সেই সময়টিকে প্রভাত বলে। 4 মধ্যাহ্ন, যে সময় আলোকিত অংশের কোনো স্থানে ঠিক মাথার উপরে সূর্য অবস্থান করে সেই সময়টিকে মধ্যাহ্ন বলা হয়। দুপুর 12টায় মধ্যাহ্ন সূচিত হয়। 5 গোধূলি, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে সময়ে ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে। 6 সন্ধ্যা, পৃথিবীর আবর্তন গতির জন্য যে সময় কোনো স্থান আলো থেকে ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন অংশে পৌঁছায় তাকে সন্ধ্যা বলে। মধ্যরাত্রি, কোনো স্থানে মধ্যাহ্ন হলে তার বিপরীত দিকে অন্ধকারাচ্ছন্ন স্থানের সময়টিকে মধ্যরাত্রি বলে। রাত্রি 12টায় মধ্যরাত্রি সূচিত হয়। 3 বলেছে বিশ্ব উষ্ণায়ন কি, আর সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে লিখবে। পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। 4 দিয়েছে বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে। এই মানচিত্রে কি কি বিষয় দেখানো থাকে? বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? প্রাকৃতিক যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, অর্থনৈতিক, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, সাংস্কৃতিক, জনসংখ্যা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে কোনো একটির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। যেমন নদ নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র। 5 দিয়েছে বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বায়ু দূষণের ফলাফল 1 হচ্ছে মানুষের ওপরে প্রভাব, শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, মাথা ধরা, চোখ, নাক, শ্বাসনালী, ফুসফুসে জ্বালা, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, অ্যাজমা প্রভৃতি রোগ বায়ু দূষণের কারণে হয়। 2 হচ্ছে উদ্ভিদের ওপরে প্রভাব, বায়ুর বিভিন্ন বিষাক্ত গ্যাসের প্রভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, সালোক সংশ্লেষ ব্যাহত হয়, ফুল মুকুল ঝরে পড়ে, পাতায় গুটি সৃষ্টি হয়। 3 পশু পাখির ওপর প্রভাব, বায়ু দূষণের কারণে পশু পাখিদের বৃদ্ধি, বিকাশ ও বংশবিস্তার ব্যাহত হয়, আয়ুষ্কাল হ্রাস পায়। বিশ্ব উষ্ণায়ন বায়ুতে মিশ্রিত বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি উষ্ণতা ধরে রেখে পৃথিবীর বায়ুমণ্ডলকে ধীরে ধীরে আরও বেশি উষ্ণ করে তুলছে। ধোঁয়াশা, বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস, ধোঁয়াশা কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশার সৃষ্টি হয় যা মানুষের মৃত্যু ঘটায়। 6 ওজোন স্তর হ্রাস, সিএফসি গ্যাস ওজোন স্তরকে চরমভাবে ক্ষতি করছে যার ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আমাদের ক্ষতি সাধনের সুযোগ পাচ্ছে। অম্ল বৃষ্টি, দূষিত গ্যাস সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে যা বৃষ্টির সঙ্গে পতিত হচ্ছে। এই অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার উর্বরতা হ্রাস করছে, জল দূষণ ঘটাচ্ছে, বিভিন্ন স্মৃতিসৌধ যেমন তাজমহলের ক্ষতি করছে। 6 আয়তে আছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি কি কি, আর বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় সংক্ষেপে লেখো। লিখবে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলির নাম হচ্ছে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি।
বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এক হচ্ছে বিকিরণ পদ্ধতি। সূর্য তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, একে বিকিরণ পদ্ধতি বলা হয়। দুই হচ্ছে পরিবহন পদ্ধতি। ভূপৃষ্ঠে বিকিরিত তাপে প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে, এরপর এই উত্তপ্ত বায়ুস্তরে ঠিক ওপরে লাগোয়া অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে তাপ ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলা হয়ে থাকে। 3 পরিচলন পদ্ধতি। উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়, এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরে শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে, আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলা হয়। 4 হচ্ছে তাপ শোষণ পদ্ধতি। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি সরাসরি সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে, একে তাপ শোষণ পদ্ধতি বলে। আর হচ্ছে অ্যাডভোকেশন পদ্ধতি। ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে উষ্ণ বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, আবার শীতল বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে অ্যাডভোকেশন পদ্ধতি বলে। 2 নম্বর প্রশ্ন বলেছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো আর গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1 হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, আর 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এবারে বলেছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো। এটা তোমাদের বইয়ের 73 পাতাতে রয়েছে। 1 হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 হচ্ছে উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর এছাড়াও এখানে আছে গঙ্গা নদীর দৈর্ঘ্য, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম নদীর উপনদীর নাম আর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর। 3 আছে ভারতের প্রধান খাদ্য ফসল ধান আর গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। ধান উৎপাদক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। আর গম উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পাঞ্জাব, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু আর কাশ্মীর। এর সাথে আছে ধান উৎপাদনে উপযুক্ত বৃষ্টিপাত, উষ্ণতা আর মাটির প্রকৃতির বিবরণ দাও। ধানের উষ্ণতা হচ্ছে 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 150 থেকে 300 সেমি, আর মাটি হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। 4 দিয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই উত্তরটা লিখবে। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলটি প্রায় 3100 কিলোমিটার দীর্ঘ এবং এর ক্ষেত্রমান 7516.6 কিলোমিটার। পশ্চিমঘাট পর্বত আর আরব সাগরের মধ্যবর্তী সংকীর্ণ ভূমিটি পশ্চিম উপকূলীয় সমভূমি, অপরদিকে পূর্বঘাট পর্বত আর বঙ্গোপসাগরের মধ্যবর্তী অপেক্ষাকৃত কম সংকীর্ণ ভূভাগ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তরে পাকিস্তানের সীমা থেকে দক্ষিণে প্রায় কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। পশ্চিম উপকূলীয় সমভূমিটির দৈর্ঘ্য প্রায় 1500 কিমি। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে গুজরাট উপকূল, 2 হচ্ছে কোঙ্কণ উপকূল, 3 কর্ণাটক উপকূল, 4 হচ্ছে মালাবার উপকূল। গুজরাট উপকূলীয় সমভূমির উত্তরভাগে জলাভূমি বা রণ দেখতে পাওয়া যায়, সেই জন্য এই অংশকে কচ্ছের রণ বা জলাভূমির দেশ বলা হয়। অন্যদিকে দক্ষিণ ভাগ লাভা দ্বারা গঠিত, এখানে গির এবং গিরনার পাহাড় অবস্থিত। গিরনার পাহাড়ে গোরক্ষনাথ শৃঙ্গটি কাথিয়াবাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। 2 হচ্ছে কোঙ্কণ উপকূল দমন থেকে গোয়ার দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তৃত। 3 কর্ণাটক উপকূল, কর্ণাটকের অন্তর্ভুক্ত সমভূমিটিকেই কর্ণাটক উপকূল বলে। 4 মালাবার উপকূল, কেরলে বিস্তৃত অঞ্চলটি মালাবার উপকূল। 2 হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি, বাংলাদেশের পশ্চিম সীমা থেকে কুমারিকা অন্তরীপ পর্যন্ত বিস্তৃত সমভূমিটিকে পূর্ব উপকূলীয় সমভূমি বলে। পূর্ব উপকূলীয় সমভূমির অন্তর্গত ভূপ্রাকৃতিক বিভাগগুলি 1 হচ্ছে তামিলনাড়ু উপকূল, কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশটি তামিলনাড়ুর উপকূল বা করমণ্ডল উপকূল নামে পরিচিত। 2 হচ্ছে অন্ধ্র উপকূল, চিল্কা উপহ্রদ থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি অন্ধ্র উপকূল বা উত্তর সরকার উপকূল নামে পরিচিত।
3 হচ্ছে উৎকল উপকূল। চিল্কা হ্রদ থেকে বাংলাদেশের পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অংশকে উৎকল উপকূল বলে। এখানকার চিল্কা হ্রদটি হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ।